সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়াতে কেন এত হিসাব নিকাশ? কেন সরকার গরিবদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারছে না? কেনই বা থেমে আছে উন্নয়ন প্রকল্প? কেনই বা প্রতিদিন ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে 700 কোটি টাকার বেশি? এসব প্রশ্নের একটি উত্তর, সরকারের হাতে টাকা নেই। সরকারের যে সংস্থাটির দায়িত্ব রাজস্ব আদায়ের, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ। এনবিআর কর্মকর্তারা বলছেন, সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খানের সিন্ডিকেটেই 2 বছরে রাজস্ব আয়ে ঘাটতি হয়েছে 2 লাখ কোটি টাকার বেশি। আব্দুর রহমান খান এনবিআর এর চেয়ারম্যান হন 2024 সালের আগস্টে। দায়িত্বে ছিলেন প্রায় 2 বছর। অর্থ মন্ত্রণালয়ের নথিপত্র বলছে, আব্দুর রহমান খানের প্রথম বছরে রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে 1,09,000 কোটি টাকার বেশি। আব্দুর রহমানের দ্বিতীয় বছরে রাজস্ব আদায়ে ঘাটতি 92,000 কোটি টাকার বেশি। অর্থাৎ 2 বছরে সরকারের টার্গেটের চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে 2,01,000 কোটি টাকা। অথচ আব্দুর রহমানের দায়িত্ব নেওয়ার আগের 4 বছরে রাজস্ব আয়ে ঘাটতি ছিল 2,22,000 কোটি টাকা মাত্র। আব্দুর রহমান খানের এই ব্যর্থতা পুরোপুরি বুঝতে একটু পেছনে যেতে চাই। 2021-22 অর্থ বছরে করোনার বছরের চেয়ে রাজস্ব আদায় বেশি হয় 29,000 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায় বেশি হয় 27,000 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় বেশি হয় 42,000 কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধির ধারাবাহিক একটি গতি ছিল। কিন্তু আব্দুর রহমানের দায়িত্ব নেওয়ার পর এই উন্নতিতে ছেদ পড়ে। তার প্রথম বছরে রাজস্ব আয় বাড়ে মাত্র 9,500 কোটি টাকা আর দ্বিতীয় বছরে বাড়ে 39,500 কোটি টাকা। যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে ব্যাপক লুটপাট হয়েছে অর্থনীতিতে, সেখানে আওয়ামী লীগ আমলের মতো রাজস্ব আদায় বাড়াতে পারেননি আব্দুর রহমান খান। আব্দুর রহমান খানের কেন এমন পরিণতি? আব্দুর রহমান খানের এই 2 বছরকে অনেক কর্মকর্তা অন্ধকার সময় বলে থাকেন। তারা জানান, এই সময়ে এনবিআরকে বলা হতো নোয়াখালী বোর্ড অব রেভিনিউ। কারণ আব্দুর রহমান খান শুধু বৃহত্তর নোয়াখালী এলাকার কর্মকর্তাদের নিয়ে একটি শক্তিশালী বলয় তৈরি করেন, যাদের অধিকাংশই ছিলেন শীর্ষ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। দুর্নীতিগ্রস্ত এসব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে পদায়ন করেন আব্দুর রহমান খান। দুর্নীতির মাধ্যমে তারা ফুলে ফেপে ওঠেন। বড় ঘাটতি পড়ে রাজস্ব আদায়ে। আব্দুর রহমান খান শুধু কর্মকর্তাদের মধ্যেই বলয় তৈরি করে ক্ষান্ত হননি, তিনি ব্যবসায়ীদের মধ্যেও একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করেন। এসব ব্যবসায়ীর পক্ষে আব্দুর রহমান নিজেই কর্মকর্তাদের কাছে তদবির করতেন। তার বলয়ের ব্যবসায়ীদের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত কর্মকর্তারা নিলে কর্মকর্তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিতেন আব্দুর রহমান খান। বলয়ের ব্যবসায়ীদের স্বার্থে তিনি বন্ধ করে দেন কোম্পানি অডিটও। পরবর্তীতে আব্দুর রহমান খানের যখন পুনঃনিয়োগের প্রশ্ন আসে, সুবিধাপ্রাপ্ত ওই ব্যবসায়ীদের অনেকেই আব্দুর রহমান খানের পক্ষে সরকারের কাছে তদবির করেন। আব্দুর রহমান খানের ব্যর্থতার আরেকটি বড় কারণ দমন পীড়ন। এনবিআর পৃথকীকরণ আন্দোলনকে কেন্দ্র করে 39 কর্মকর্তাকে কঠোর শাস্তি দেন তিনি। এছাড়া আরও ডজনখানেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেন। শাস্তি পাওয়া কর্মকর্তাদের অনেকেই ছিলেন আব্দুর রহমান খানের প্রতিদ্বন্দ্বী, অনেকেই আব্দুর রহমান খানের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আব্দুর রহমান খান ভালো কর্মকর্তাদের শাস্তি দিয়ে নিজের প্রতিহিংসা চরিতার্থ করেন। অবশ্যই রাজস্ব আয় কমে যাওয়ার আরেকটি বড় কারণ আছে, সেটি হলো জুলাই অভ্যুত্থান আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। সে কারণে রাজস্ব আদায়েও ধস নামে। এভাবে আব্দুর রহমান খান দেশকে একটি কঠিন সংকটের দিকে ঠেলে দিয়েছেন, যার চাপ পড়েছে বর্তমান চেয়ারম্যানের ঘাড়েও। তাকে অতিরিক্ত 2 লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্য দেয়া হয়েছে, যেখানে 1 বছরে অতিরিক্ত আদায়ের রেকর্ড 42,000 কোটি টাকা মাত্র। আবার অনেক সৎ দক্ষ অফিসার অসময়ে বাড়ি ফিরে গেছেন। ফলে বহুমুখী চ্যালেঞ্জে বর্তমান চেয়ারম্যান, এনবিআর এবং বর্তমান সরকার।